সুপ্রিয় দর্শক, আজ পহেলা বৈশাখ, নববর্ষ 1431। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে গ্রিন বাংলা চ্যানেল এই বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানের শিরোনাম মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা। তো আমাদের সকল দর্শকবৃন্দ, কলাকুশলী এবং আমাদের শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন দেশ এবং দেশের বাইরে, সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। তো আজকে অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী। তো আমরা একে একে ওনাদেরকে স্টুডিওতে যুক্ত করে নেব। তার আগে জানিয়ে রাখি যে আপনারা যারা মেইলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হবেন, মেইল ঠিকানাটি হলো gbchannel24@gmail.com। এছাড়াও আপনারা সরাসরি আমাদের অনুষ্ঠান কেমন হচ্ছে কমেন্ট করবেন। আমাদের অনুষ্ঠানে যদি কোনো সমস্যা সেটা জানাবেন, আর কমেন্ট করার সময় আপনারা কোথা থেকে দেখছেন দয়া করে লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সুমন সর্দার, বিশিষ্ট কবি, নাট্যকার ও গীতিকবি। উনি বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন। তো সুমন সর্দার, শুভ নববর্ষ। গ্রিন বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? শুভ নববর্ষ। আমি ভালো আছি এবং গ্রিন বাংলা চ্যানেলের সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আপনাকেও। আচ্ছা, অনেক ধন্যবাদ। আপনি সাথে থাকুন। এবার আমাদের সাথে যুক্ত হবেন আলী আশরাফ আকন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ। তো উনি এখন আমাদের সাথে ঢাকা থেকে যুক্ত হচ্ছেন। আলী আশরাফ আকন, শুভ নববর্ষ, শুভেচ্ছা নেবেন। গ্রিন বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ কিষান দা আপনাকে। শুভ নববর্ষ। যারা গ্রিন বাংলা চ্যানেলের সাথে সংশ্লিষ্ট, যারা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ। সাথে থাকুন। আমাদের সাথে যুক্ত হবেন সাইফ ফাতিউর রহমান, বিশিষ্ট কবি, কলামিস্ট, গবেষক ও মানবতাবাদী, ঢাকা বাংলাদেশ থেকে উনি যুক্ত হবেন। এখনো যুক্ত হতে পারেননি। আমাদের সাথে যুক্ত হবেন আশিস কুমার দে, সিনিয়র সাংবাদিক, গ্রন্থ লেখক এবং নদ নদী পরিবহন বিষয়ক গবেষক। উনি ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হবেন। আমাদের সাথে আরও যুক্ত হওয়ার কথা রয়েছে সুখদেব সানা, সঙ্গীত শিল্পী, ঢাকা বাংলাদেশ। তো ওনারা যুক্ত হওয়া মাত্রই আমরা ওনাদের যুক্ত করে নেব। আর আমাদের সাথে ইরাক থেকে একজন যুক্ত হওয়ার কথা রয়েছে, মাসুদ রানা। উনি ইরাক থেকে আমাদের সাথে যুক্ত হবেন। উনি যুক্ত হলে আমরা স্টুডিওতে ওনাকে নিয়ে নেব। তো সবাইকে আবারও বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি। তো আমি সুমন সর্দার আপনাকে দিয়ে অনুষ্ঠানটি শুরু করতে চাই। যে আমাদের এই একটি বছর, বিশেষ করে বাংলা বছর, এই এক বছর, বিগত বছরের অনেক না পাওয়ার বেদনা, না পাওয়ার কষ্ট, আবার অনেক প্রাপ্তি আমাদের রয়েছে। তো সব কিছু মিলিয়ে আমাদের নতুন বাংলা নববর্ষ আবার শুরু হলো। এই নববর্ষকে ঘিরে কিন্তু সমালোচনাও রয়েছে, আনন্দ রয়েছে, আমাদের প্রাপ্তির বিষয়টাও রয়েছে। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নববর্ষ উপলক্ষে আপনার অনুভূতি কথাটা সংক্ষেপে বলবেন, এরপরে আরো প্রশ্ন আমরা করব। সুমন সর্দার। ধন্যবাদ আপনাকে। যদিও খুব অল্প সাউন্ডে শুনলাম, আমি যতটুকু বুঝতে পারলাম সেই অনুযায়ী আমি কথা বলছি আর কি। আমি তো আপনার যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর দেওয়া আসলে খুব কঠিন। তবে এই বাংলা নববর্ষ, আপনি বলেছেন যে অনেক প্রশ্ন উঠেছে, অনেক প্রতিকূল অবস্থার মধ্যে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। এটা তো আসলে নতুন কিছু নয়। এটা বাংলাদেশের, বাংলার সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে যখন অগ্রসর হওয়ার পেছনে একটা গোষ্ঠী সবসময় একটি বাধা দেয়, এবং বাধাটা সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ধর্মকে ব্যবহার করে। যে ধর্মকে ব্যবহার করে, যেটা উচিত নয়। ধর্ম যার যার ব্যক্তিগত, কিন্তু উৎসব তো সবার। যে উৎসবে কোনো ধর্ম, বর্ণ, কোনো ভেদ নাই, সেরকমই একটা উৎসব হচ্ছে আমাদের বাংলা নববর্ষ। এবং এই বাংলা নববর্ষের যদি ইতিহাসের দিকে আমরা তাকাই, সেই ক্ষেত্রেও আমরা দেখি বাংলা দেশের এই ভূখণ্ডে বাংলা বর্ষটা শুরু করেছে কারা?
তারাও কিন্তু ইসলাম ধর্মের লোকেরই। বাদশাহ আকবর এটাকে একটা উৎসবে রূপান্তরিত করেছেন, অর্থাৎ পহেলা বৈশাখকে দিয়ে তার আহ, খাজনা বছরের শুরু। খাজনা বিষয়টা, যে বিষয়টা হচ্ছে যে ফসল উঠবে, ফসলের খাজনা দেওয়া হবে চৈত্র মাসে, এবং পহেলা বৈশাখে তাদেরকে মিষ্টি মুখ করে, যারা খাজনা দিত তাদের মিষ্টি মুখ করে একটা অনুষ্ঠান, এটা একটা উৎসবের মতো। সেই উৎসবটাই ক্রমে ক্রমে বিস্তৃতি লাভ করেছে, আরো অনুষঙ্গযুক্ত হয়েছে, সমৃদ্ধ হয়েছে। এইভাবে আমাদের পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা আমরা ছেলেবেলায় দেখেছি, পাড়ায় পাড়ায় উৎসব। গ্রামে যখন ছিলাম তখন গ্রামে মেলা, নৌকা বাইচ, অনেক কিছুই তো হতো। তো এগুলো আসলে এখন প্রশ্নের সম্মুখীন, যার কারণে এখন আমাদের মঙ্গল শোভাযাত্রাকে করতে কোনো চিন্তা ছিল না। এখন অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় করতে হয়, এটা খুবই দুঃখজনক। আমি আর এর বেশি বেশি কি বলবো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি এবার আলিয়াস বাকুল আপনার কাছে আসতে চাইবো। যে সুমন সর্দার যেমনটি বলছিলেন, দাদা যেমনটি বলছিলেন যে আমাদের মঙ্গল শোভাযাত্রা অমঙ্গলের একটি ছায়া আমরা দেখতে পাই। তো এই বিষয়টি আসলে সবাইকে কষ্ট দেয়, দুঃখ দেয়, যেমনটি তো আর কথা না। তো আগের যে দিন, আমরা একটি গান শুনেছি শাহ আব্দুল করিমের, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো এই আগের দিনের সাথে এখনকার দিনের যদি আমরা আহ, মানে অমিল খুঁজে পাই, যে কেন এই অমিলটা, কেন এই বিভেদ, কেন এই ভেদাভেদ, কেন এই পার্থক্যটা, কেন আপনার কি মনে হয় যে কারণটা কি? আলী আশা পাকুর। হ্যাঁ, ধন্যবাদ কিশোর দা আপনাকে। আসলে আমাদের মঙ্গল শোভাযাত্রা বা বৈশাখী উৎসব, বৈশাখী উৎসব, এটা যে নামেই বলি না কেন, এটা ওই পয়লা বৈশাখ বা আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন শুরু হয়। এই যে পহেলা বৈশাখে আমরা যেটা করি, আমাদের দেশে বা বাঙালি সংস্কৃতির একটা অংশ হয়েছে বৈশাখ। বৈশাখ শুরু দিয়ে, পহেলা বৈশাখ দিয়ে, এবং আমাদের নববর্ষের শুরু। সেটা এখন না, আপনার ধরেন ছায়ানট নামে একটি সংগঠন, আমরা রমনার বটমূলে অনুষ্ঠান করতে দেখছি, এটাও 70-এর দশক, 69-এর দশক থেকে শুরু হয়েছে, এবং সেখানে তারা এই 52-53 বছর ধরে এখানে কিন্তু একই জায়গায় তারা এই সূর্য ওঠার আগ থেকে শুরু হয়, তারা 9টা-10টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষবরণ করেন, এবং এটা এই 52-53 বছর ধরে চলছে, এবং এটা একটা ঐতিহ্য হয়ে আমাদের এখানে দেখা দিয়েছে, আমাদের ঐতিহাসিক একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এই বাংলা নববর্ষ পালনটা ছায়ানটের মাধ্যমে। আর যেটা মঙ্গল শোভাযাত্রা বা আমাদের বৈশাখী উৎসব বা বৈশাখী পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষের শুরুতে যে মিছিলটা হয়, এটা হলো আনন্দ মিছিল, বা এটাকে মঙ্গল শোভাযাত্রা বলে। এক সময় এটা কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সকল পেশার মানুষ কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতো। চারুকলা থেকে এই শোভাযাত্রা বেরিয়ে আসছে অনেক বছর ধরে, প্রায় আজকে 25-30 বছর ধরে এটা কিন্তু চলছে এখানে। কিন্তু ইদানিং কিছু গোষ্ঠী, কিছু ব্যক্তি এটাকে বিভিন্নভাবে বিভিন্ন খাতে প্রবাহিত করছে। তারা কেউ বলছেন এটা ইসলাম বিদ্বেষী অনুষ্ঠান, কেউ বলছেন যে এটা আমাদের বাংলা বা বাঙালি সংস্কৃতির সাথে যায় না। হ্যাঁ, সুতরাং এইভাবে এটা করছে। পেঁচা, একটা পেঁচা কিভাবে লক্ষ্মী হয়, লক্ষ্মী পেঁচার ছবি দিয়ে আমরা কেন এই মঙ্গল শোভাযাত্রা করতে হবে? আর মঙ্গল প্রদীপ বা মঙ্গল শোভাযাত্রা, এটা কি হিন্দু ধর্মের একটা কৃষ্টি সভ্যতার একটা অংশ? তো যে যেভাবে পারছে এটাকে ভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে বাঙালি সংস্কৃতির অংশ কিন্তু এই পয়লা বৈশাখ, যেটা সুমন ভাই বললেন যে হ্যাঁ, ওই সময় চৈত্র সংক্রান্তিতে তারা আগুন প্রজ্বালিত করতো বিকেল বেলা, এবং সেটা অর্থাৎ এই বছরের শেষ, এবং বছরটা শুরু হবে আবার বৈশাখ দিয়ে। সে বৈশাখটাকে একটা উৎসব মুখর পরিবেশে শুরু হবে, সবাই নাচ গান করবে, বাঙালি খাবার খাবে, যেমন আমরা পোলাও বিরিয়ানি তো বিভিন্ন অনুষ্ঠানে খাই। কিন্তু দেখেন এই পয়লা বৈশাখে কিন্তু আমাদের কৃষ্টি সভ্যতার ধারক বাহক হিসেবে আমরা সবসময় সকালবেলা পান্তা ইলিশ খাই। পান্তা ভাতের সাথে কাঁচা মরিচ বা শুকনা মরিচ পোড়া, একটু ভর্তা, এবং মাটির শানকিতে খাওয়া হয়। এই মাটির শানকিটা কিন্তু আজকের না, এটা শত শত বছর পুরনো একটা সংস্কৃতি। ফলে হয় কি,
এটাতে আমাদের যারা শহরে ভদ্র শ্রেণীর লোক বলি বা যারা শহরে শ্রেণীর লোক, তারা কিন্তু একটা জিনিস এখনো বছরে একবার হয়তো মনে করে যে না, আমার দাদা, আমার বাবা, আমার তার দাদা, তারা কিন্তু এই মাটির শানকিতে ভাত খেত। কারণ তখনকার দিনে কাঁসার, পিতলের বাসন আর মাটির শানকি এই ছিল। এখন যুগের আবর্তে, সময়ের আবর্তে এসে চীনামাটির বাসন বা পিতলের বাসন বা এখন আমাদের আরো নতুন নতুন অনেক ইয়ের মধ্যে আমরা বাসন কোসন পাচ্ছি। কিন্তু সেই সময়ের সেই সংস্কৃতি, সেই মুঘল আমল থেকে শুরু করে, সে বাদশাহ শাহজাহানের সময় থেকে শুরু করে আজকে যে অবস্থাটা, এই পরিবর্তন বছরের পর বছর, যুগের পর যুগ, মাসের পর মাস, এইখানে এসে কিন্তু আমাদের সংস্কৃতিটা চেঞ্জ হয়ে আসছে। তবে এই যে নাচ গান হচ্ছে, সংস্কৃতির একটা উৎসব মুখর পরিবেশ হয়, এটা কিন্তু আসলে সকল সংস্কৃতি বা সকল ভাষাভাষীদের জন্য একটা দেখার বা অনুকরণীয় বিষয়। কারণ ধরেন এখানে আবৃত্তি হচ্ছে, বাংলা ভাষার উপরে কথা হচ্ছে, এখানে গান হচ্ছে, আমরা মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নে স্নানে সূচি হোক ধরা, এই যে কথাগুলো বলি, অর্থাৎ পুরো বছরে যা আবর্জনা ছিল সেটা মুছে যাক, যে অবস্থা ছিল, যে আমাদের পেছনে ফেলা যে জীবন, সে জীবন প্রবাহ আমরা পেছনে ফেলে আসছে, সেটাকে আমরা মনে করতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যাব। সে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, সেই কথাগুলোই কিন্তু মনে করিয়ে দেয়, এবং সেই কথাগুলোকে নিয়ে সেই জীবনটাকে নতুন ভাবে শুরু করার জন্য কিন্তু পয়লা বৈশাখে বা বাংলা নববর্ষে একটা উদ্যম বা উদ্যোগের চেষ্টা হয়ে থাকে। সেই কারণে আমাদের দেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো হয়, কোথাও নাচের অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান হয়, সকাল থেকে সারাদিন। কখনো কখনো আমরা দেখতাম ছোটবেলায় লাঠি খেলা হতো, এখন লাঠি খেলাটা উঠে গেছে, মানুষের এই সংস্কৃতি থেকে লাঠি খেলাটা চলে গেছে। কারণ এটা সেই বৈশাখী উৎসবের একটা বিষয় ছিল, এখন বৈশাখী উৎসবে সেটা হয় না। ওই মোয়া খায়, মুড়ি খায়, নাড়ু খায়। হ্যাঁ, এই যে পুরোনো জিনিসটা আমার সংস্কৃতির সাথে, যেটা বছরের পর বছর, যুগের পর যুগ ওতপ্রোত ভাবে জড়িত, এগুলা কিন্তু এই প্রথমে আমরা পয়লা বৈশাখে বা নববর্ষে আমরা আমাদের আহ পরবর্তী প্রজন্ম তাদেরকে মনে করে দিতে পারি যে এটা আমাদের সংস্কৃতি। এই যে হাত দিয়ে ভাত খাওয়া, বিদেশিরা কেউ কাঠি দিয়ে খায়, কেউ চামচ দিয়ে খায়, কিন্তু আমরা হাত দিয়ে মেখে খাই। এটা হচ্ছে আমার সংস্কৃতি। আমার এখানে সাদা কাপড়, লাল পাড়ের একটা শাড়ি পরে, এটা আমার সংস্কৃতি। আমার ওই পাঞ্জাবি পরি, এটা আমার সংস্কৃতি। এই সংস্কৃতিকে ধারক বা তুলে ধরার জন্য বৈশাখী উৎসব বা বৈশাখী মেলা বা পয়লা বৈশাখের সেই মঙ্গল শোভাযাত্রা কিন্তু অনেকটাই আমাদেরকে মনে করিয়ে দেয়। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ, আপনি সাথে থাকুন, আমরা আবারও আসবো আপনার কাছে। আশিস দা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি আশিস দা, শুনতে একটু পাচ্ছি। আসলে ক্যামেরাটা অন আসলে করবেন, সরি আমার। ক্যামেরাটা অন করবেন, ক্যামেরাটা অন করবেন দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা। আপনার ক্যামেরাটা অন করলে আপনাকে দেখতে পাবো আমরা, একটু ক্যামেরাটি দয়া করে অন করবেন। তো ক্যামেরা তো অন, বুঝতে পারতেছি না ক্যামেরা, ওই এখানে যে কি। আইকন আইকন যেটা আছে ওখানে একটু ক্লিক করলে হবে। আপনার সব ঠিক আছে, ক্যামেরাটা অন করলে হবে, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। এই যে কোনটা স্টার্ট ক্যামেরার কম আইকন, ওইটে, স্টার্ট কম হ্যাঁ ওইটে। ওইখানে দেখেন যে, হ্যাঁ ওইখানে দেখেন যে ওই একটা ক্যামেরার মতো একটা সিম্বল আছে। হ্যাঁ ওই ক্যাম, হ্যাঁ ক্যাম ক্যাম, ওই ক্যামের ওখানে আপনি ক্লিক করলে ওটা অন হয়ে যাবে। আচ্ছা, আপনি ডিভাইস ডিসকানেক্টেড দেখাচ্ছে, আপনি আরেকবার চেষ্টা করবেন দয়া করে। আচ্ছা, আপনি সম্ভবত আমাদের সাথে যুক্ত হতে পারেননি। তো আমি সুমন সর্দার, দাদা আপনার কাছে আসতে চাইবো। আমার একটি প্রশ্ন, সেই প্রশ্ন পরে আমি সে কথাগুলো বলছি। যে সেটা হলো যে যেমন আলী আশরাফ এখন বলছিলেন যে সংস্কৃতিটা তো আমাদের, আমরা যা কিছু করি সেটাই আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি, ওই যে দাদা বলছিলেন যে আমরা ভাত খাই। আমরা ছোটবেলায় দেখেছি যে আমরার বাবা ধান দিয়ে মাটির পাতিল রাখতেন। তখন তো আসলে এই সিলভারের হাঁড়ি পাতিল কিন্তু পাওয়া যেত না। যে ধান দিলে, এক বস্তা ধান দিলে ওনারা 10টা হাঁড়ি, তারপরে কড়াই, এই থালা এগুলো দিতেন, এগুলো সবই ছিল মাটির তৈরি। তো এটা তো আমরা ছোটবেলায় দেখে আসছি। এবং মুড়ি ভাজার যে ঝাঁঝরি যেটা বলতো, মুড়ি ভাজা হতো, দেশে মুড়ি ভাজা, দেশি মুড়ি যেটা আমরা বলি, তো এখানে সব কিছু মাটির তৈজসপত্র ছিল, আমরা ব্যবহার করতাম। তো এই সব কিছু মিলায় আমরা যে লুঙ্গি পরি, আমরা যে খাবার খাই, আমরা যে নামাজ পড়ি, আমরা যে মন্দিরে যাই, এই সব কিছুই কিন্তু আমাদের সংস্কৃতি। তাহলে আমরা
পয়লা বৈশাখের যে অনুষ্ঠান, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। তখন এই অনুষ্ঠানগুলো বাঙালিদের অনুষ্ঠান, তো সেখানে আমাদের যেতে বাধা কোথায়? আর এখানে আহ, এই অনুষ্ঠানগুলো করলে আমাদের ক্ষতিটা কি, এবং আমাদের ছেলে মেয়েদেরকে যাতে সাংস্কৃতিক মনা করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী স্কুল পর্যায়ে সিলেবাসে কিন্তু গান বাজনা, সাংস্কৃতিক অভিনয় এগুলো কিন্তু যুক্ত করেছেন। তো আমার প্রশ্নটি হলো আপনার কাছে যে আসলে এইটাকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছেন তারা আসলে কি চান, তাদের চাওয়াটা কি? প্র- প্রশ্নটা কি আমার কাছে করেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে করেছি দাদা, আপনার কাছে আচ্ছা, করেছি। যাই হোক, আমি খুব কষ্ট হয়েছে আপনার প্রশ্নটা শুনতে, শুনতে এবং খন্ড খন্ড শুনেছি। আসলে এদিকে আমার সাউন্ড বিদ্যুৎ একটু চলে কম গেছে, হচ্ছে। হ্যাঁ আমি অন্ধকারে কথা বলছি, একটা চার্জার লাইট জ্বালিয়ে। আচ্ছা তো আচ্ছা। আপনি যে প্রসঙ্গগুলি তুললেন, আপনার প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু আপনার উত্তর রয়ে গেছে। আমি যেটা মনে করি আর কি, যে হ্যাঁ, ঐতিহ্যগতভাবে এই যে বাংলা নববর্ষ উদযাপন পদ্ধতি, এটা তো আসলে মানুষের জীবন থেকে এটা গড়ে উঠেছে। মানুষের আচার আচরণ এগুলোর মধ্যে দিয়ে গড়ে উঠেছে। এটা কোনো ধর্মীয় অনুভূতি মাধ্যমে গড়ে ওঠেনি। এটা ধর্ম বর্ণ নির্বিশেষে, আমি আগেই বলেছি, ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম একটা উৎসব। এই ধরনের উৎসব আমাদের হয়তো আরো দুই একটা আছে, কিন্তু পহেলা বৈশাখটা হচ্ছে প্রথম, একেবারে সবচেয়ে বাঙালিদের একটা আহ আহ, অতি মানে ইসলাম ধর্মের যেমন ঈদ, সেরকম বাঙালিদের হচ্ছে উৎসব। এটার মধ্যে কোনো ধর্মের কোনো মিশ্রণ বা ধর্ম এখানে আনা এটা উচিত হবে না। এটা হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবার, যারা বাঙালি তাদেরই অনুষ্ঠান। এই অনুষ্ঠানের একটা ঐতিহ্যগত দিক আছে, যেটা আমরা পূর্বেই একটু বলার চেষ্টা করেছি। আলী আশরাফ ভাই সুন্দর করে বলেছেন, আলী আশরাফ ভাই, আকন ভাই খুব সুন্দর করে বলেছেন যে এই কি কি হতো আমাদের, এবং সেইটাই আমি আবার বলেছি যে এগুলো কিছু কিছু জিনিস সরে যাচ্ছে, কিছু কিছু নতুন জিনিস আসছে। যেমন আলী আশরাফ ভাই বললেন যে ছায়ানটের, এটা 67 সালে, সম্ভবত 67 সালে এটা প্রবর্তন হয়েছে, ছায়ানটের বটতলায় বা অশ্বত্থতলা, আমরা যেটাই বলি না কেন। আবার ইদানিং শুরু হয়েছে সুরের ধারার হাজার শিল্পীর কণ্ঠে বর্ষবরণ। এদিকে আরেকটা আনন্দ লাগছে যে আমার বিদ্যুৎটাও চলে লাইটে এসেছে। চলে আসছে। তো এটা ওই তো যা বলছিলাম যে ধর্মের সঙ্গে এটার বিরোধটা কোথায় কোথায়, এটা একটা কাল্পনিক বিরোধ। অর্থাৎ যে কোনো কর্ম করতে গেলেই কোনো না কোনো বিষয়ের সঙ্গে তুলনা করে এগুলো বলা যায়, এগুলো বলতে পারে, কিন্তু এটা তো সেই তুলনা করার বিষয় এটা নয়। এটা বাঙালিদের আচার আচরণের মধ্যে দিয়ে গড়ে উঠছে। ইলিশ পান্তা খাওয়া, আশরাফ ভাই যেমন বললেন, ইলিশ পান্তা, একটু কাঁচামরিচ, একটু ভর্তা। যেমন আমরা দুপুরে পারিবারিক ভাবে আমরা এই বাড়িতে যারা ভাই বোনরা মিলে, সবাই মিলে আজকে দুপুরে আমরা এইভাবে উদযাপন করেছি। কোনো যদিও কোনো মাছ ছিল না, ইলিশ ছিল না, কারণ ইলিশ ক্রয়ের ক্ষমতা অনেক মানুষেরই নাই এখন। তো আমরা ভর্তা টর্তা দিয়ে 3 রকমের ভাত, হ্যাঁ, ইত্যাদি এই উৎসবটা করেছি পারিবারিক ভাবে। এখন একটু একটু বয়স হয়ে যাওয়ার কারণে হয়তো ভোরবেলা রমনার বটমূলে যাওয়া হয় না, আগে যাওয়া হতো। মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করতাম, এখন প্রায়ই হয়ে ওঠে না, কিন্তু প্রাণটা পড়ে থাকে ওখানে। টেলিভিশনের মাধ্যমে আমার যাওয়া হয়ে যায়, লাইভ দেখার মাধ্যমে। তবে এখন আমি ওই প্রশ্নে আসি যে বিরোধটা কোথায়। বিরোধটা একটাই, যারা বিরোধিতা করে যে নামেই হোক না কেন, তারা সমাজকে পশ্চাৎ পদদিকে নিয়ে যেতে চায়। তারা এদেশের একটা জাতিকে ধ্বংস করতে হলে তার সংস্কৃতিকে ধ্বংস করলে যথেষ্ট। এটা যেমন পাকিস্তানি আমলে সেই বর্বর পাকিস্তানিরা করেছে, এখন তাদের ইয়েতে বিশ্বাসী যারা, তারা এই কর্মগুলি করে।
এটা যে একটা জাতিকে ধ্বংস করতে না, তার সংস্কৃতিটাকে ধ্বংস করতে হবে। কিন্তু বাঙালিরা সেটা হতে দেবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বাঙালির এখনো ঐতিহ্যগতভাবে বাঙালির সংস্কৃতি সে ধারণ করে থাকবে, এটা প্রকৃত বাঙালিরা এটা থাকবে। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। আমি যারা রয়েছেন আমাদের সাথে কমেন্ট করেছেন, আমাদের সাথে অনুষ্ঠান দেখছেন, আমি কয়েকটি কমেন্টস আপনাদের একটু পড়ে শোনাই। আমি প্যানেলকে বলেছি আমাকে ফরওয়ার্ড করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু দেখাই। এরপরে যারা দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনুষ্ঠান দেখছেন, ওনাদের কিছু কমেন্ট আমি যারা মেইলের মাধ্যমে পাঠিয়েছেন, ওনাদের কমেন্টগুলো আমরা শোনাবো। তো আমাদের সাথে প্রথমে রয়েছেন মাহমুদ নাজির, লিখেছেন যে শুভ বাংলা নববর্ষ 1431। মাহমুদ নাজির, আপনাকে অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। কোথা থেকে দেখছেন একটু লিখে জানাবেন দয়া করে, সাথে থাকুন। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী সৌম্যজিৎ ব্যানার্জি, উনি কলকাতা থেকে আমাদের সাথে রয়েছেন। দাদা লিখেছেন শুভ নববর্ষ। শুভ নববর্ষ দাদা, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে রয়েছেন, সাথে থাকবেন। দাদা আরেকটি কমেন্ট করেছেন যে অনেক কিছু জানতে পাচ্ছি, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। আর সৌম্যজিৎ দাদা লিখেছেন যে দুই বাংলাতেই অনুষ্ঠান হয়, মানে এই যে পয়লা বৈশাখ যেটা বর্ষবরণ, এটা কলকাতাতেও হয়, যারা যেহেতু ওখানে বাঙালিরা আছেন, এবং যারা বাঙালি রয়েছেন সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যারা বাঙালিরা রয়েছেন অনুষ্ঠানটি কিন্তু আজকে তারা করছেন। আমাদের কাছে খবর আছে আমেরিকা, তারপরে কানাডা, যেখানে বাঙালি গোষ্ঠী রয়েছে, ইংল্যান্ড, সেখান থেকেও করছেন, সাউথ আফ্রিকা থেকে অনেকে করছেন, নিউ ইয়র্ক থেকে অনেকে এই অনুষ্ঠানটি করছেন, আমাদের কাছে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন। তো সারা বাংলাদেশে যারা বাঙালি যেখানে রয়েছেন এই অনুষ্ঠানটি তারা করছেন, এবং তারা প্রাণের মেলা হিসাবেই তারা এই অনুষ্ঠানটি করছেন। তো আমাদের সাথে এসকে সানা আজকে আমাদের অনুষ্ঠানে থাকার কথা ছিল দাদার। তো দাদা লিখেছেন যে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা দাদা। দাদা একটি প্রোগ্রামে থাকার জন্য আজকে আমাদের সাথে যুক্ত হতে পারেননি। দাদা আরেকটি কমেন্ট করেছেন যে সুন্দর আলোচনা, ধন্যবাদ দাদা আমাদের সাথে থাকার জন্য। সমুদ্র দাদা লিখেছেন যে এই জন্য নববর্ষ উদযাপন আমার কাছে প্রিয়। তো সৌম্যজিৎ দাদা অনেক ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। আচ্ছা, বিধানচন্দ্র মন্ডল বিধান দাদা লিখেছেন সবাইকে নববর্ষ শুভেচ্ছা। নববর্ষ উদযাপন আমার কাছে প্রিয়। তো সৌম্যজিৎ দাদা অনেক ধন্যবাদ আমাদের সাথে। তো বিধান দাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাথে থাকবেন নিশ্চয়ই। আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয় স্যার রঞ্জিত পাল। স্যার লিখেছেন যে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য, আপনাকে নববর্ষের শুভেচ্ছা, সাথে থাকবেন নিশ্চয়ই। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রদান পরিষদের সহসভাপতি রামকৃষ্ণ মিত্র, লিখেছেন যে ভালো একটি বিষয় আলোচনার বিষয় করা হয়েছে, ধন্যবাদ গ্রিন বাংলা চ্যানেলকে, ধন্যবাদ কিষাণ বাবুকে। স্যার অনেক ধন্যবাদ দাদা, আপনি আমাদের সাথে রয়েছেন, সাথে থাকবেন নিশ্চয়ই। অনুষ্ঠানটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো আমাদের সাথে এই মুহূর্তে বাইরের দেশের থেকে অর্থাৎ বিদেশ থেকে আমাদের সাথে কয়েকজন শ্রোতা রয়েছেন। আমি একটু কমেন্টগুলো হ্যাঁ ধন্যবাদ, আমি একটু পড়ে শোনাচ্ছি। আমাদের সাথে এই মুহূর্তে সাউথ আফ্রিকার জোহান্সবার্গ থেকে রয়েছেন বারিক এবং সৌমিক, লিখেছেন যে আমরা আছি গ্রিন বাংলার সাথে, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। তো আমরা সিলেট থেকে এখানে থাকি, আমরা দেশকে খুব মিস করেছি। ছোটবেলায় এই অনুষ্ঠানে অনেক মজা করতাম, কিন্তু এখানে আমরা অনুষ্ঠান করেছি কিন্তু এইভাবে নয়, কয়েকজন মিলে আমরা অনুষ্ঠান করেছি। আচ্ছা, আপনারা সাথে থাকার জন্য ধন্যবাদ এবং সাবধানে থাকবেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন। আচ্ছা, আমাদের সাথে সিঙ্গাপুর থেকে রয়েছেন দিলীপ এবং সৌম্য সৌম্য সৌম্যনাথ, লিখেছেন যে আমরা আছি গ্রিন বাংলার সাথে, অনুষ্ঠান দেখছি, আজকে আলোচনা সুন্দর হচ্ছে, তো গান শুনে অপেক্ষা ছিলাম, শিল্পী আসবে না শুনে কষ্ট পেলাম, তো সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আর দাদা সানা দাদা আজকে অসুস্থ নয়, উনি একটি প্রোগ্রামে থাকার জন্য আজকে আসতে পারেননি, উনি ক্ষমা চেয়েছেন সবার কাছে, আমরাও ক্ষমা প্রার্থী, ওনার গানটা আমরা শোনাতে পারলাম না। আরও আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত হবেন, কিন্তু যুক্ত হতে পারেননি এখনো। তো অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। তো আমি আশিস দা কি আমাকে শুনতে পাচ্ছেন? আর দাদার কাছে আসতে চাই। আশিস দা কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু আনমিউট করে কথা বলতে হবে, আনমিউট করতে হবে দাদা, যদি আমাকে আপনি শুনতে পারেন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আমি শুনতে আচ্ছা পাচ্ছি। তাহলে, আচ্ছা তাহলে আপনাকে আমি একটা প্রশ্ন করছি, সেই প্রশ্নটি উত্তর দেবেন। আমাকে কি আপনাকে দেখা আমার যাচ্ছে? আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, আমার ওকে, আমি তো আপনাকে বুঝতে দেখতে পারছি পাচ্ছি না না, কিন্তু কেন, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমাকে কেন দেখা যাচ্ছে না আমি তো নিজেও বুঝতে পারছি না। আমি তো সব অপশন গুলো ট্রাই করতেছি।
আমার মনে হয় যে আপনার যে ওই ভিডিও যেটা বা ক্যামেরার যে আইকন ওটাকে সম্ভবত আপনি মিউট করে রেখেছেন। ওটা যদি আনমিউট করেন তাহলে আপনাকে দেখা যাবে। ওখানে একটা আইকন থাকে, ওটাকে একটু মানে প্রেস করলে এটা হয়ে যায়, একটা ক্রস সাইন দেওয়া থাকে, ওটা তুলে দিলেই আপনাকে দেখা যাবে। তো দাদা সমস্যা নেই, যদি আপনি আপনাকে দেখতে না পারি, আমাকে আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটা শুনবেন তারপর উত্তরটা দেবেন। যে এই যে প্রাণের মেলা, পয়লা বৈশাখের যে মেলা, বাঙালিদের যে প্রাণের মেলা, তো দেখুন যে শুধু ঢাকায় যে মঙ্গল শোভাযাত্রা হয়েছে তা কিন্তু নয়। আমরা দেখেছি যে সিলেটে হয়েছে, রাজশাহীতে হয়েছে, বরিশালে বিশাল মঙ্গল শোভাযাত্রা হয়েছে উদীচীর নেতৃত্বে। এবং এছাড়া কিন্তু সারা বাংলাদেশে আমাদের মানে যদি আমরা দেখি যে বাগেরহাটে মঙ্গল শোভাযাত্রা হয়েছে, গোপালগঞ্জে হয়েছে, বরিশালে শহরবাদে পটুয়াখালীতে হয়েছে, মাদারীপুরে হয়েছে, তারপরে আপনার চট্টগ্রামে হয়েছে। সেখানে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন কিন্তু এই অনুষ্ঠান আয়োজন করেছে। এবং বর্ণাঢ্য, রাজশাহীতে কিন্তু বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা হয়েছে। এবং বৈশাখী মেলা কিন্তু চলছে, অনেক জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী কিন্তু অনুষ্ঠান হচ্ছে। যে তাহলে সুমন দাদা যেমনটি বলছিলেন যে বাঙালিদেরকে এই মেলা থেকে বিরত করা যাবে না এবং কোনো মতেই সম্ভব না। এখন রাষ্ট্রীয়ভাবে তো এটা পালন করাই হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। তাহলে এই মেলাটি বন্ধ হয়ে যাবে, মেলাটি করা যাবে না, এটা করলে সমস্যা হবে, এমন তো কোনো হুমকি ধামকি আমরা শুনতে পাচ্ছি না। তাহলে ভয়টা কোথায়, আমাদের শঙ্কার জায়গাটা কোথায়, আপনি কি মনে করেন? ধন্যবাদ গ্রিন বাংলা চ্যানেলের যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদেরকে, এবং আহ, ইতিমধ্যে স্টুডিওতে যুক্ত হয়েছেন যে দুজন আমার বাইরে, যে দুজন সম্মানিত অতিথি, জনাব সুমন সর্দার এবং আশরাফ সাহেব, তাদেরকে সহ এই গ্রিন চ্যানেলের সকল দর্শক শ্রোতাকে আমি বাংলা নববর্ষ 1431-এর শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনার প্রশ্নটি অত্যন্ত যুক্তিসঙ্গত এবং সময় উপযোগী। পূর্ববর্তী একজন বক্তার আলোচনা আমি শুনছিলাম, তিনি বেশ ভালোই বলেছেন যে এটা বাঙালির মন থেকে এই যে বৈশাখের নববর্ষের যে চেতনা, এটাকে মুছে ফেলা যাবে না, বাঙালি সেটা হতে দেবে না। আমি তার বক্তব্যের সঙ্গে শতভাগ একমত পোষণ করি। বাঙালির সংস্কৃতির উপর বারবার আঘাত এসেছে, এটি নতুন কিছু নয়। আমরা যখন পরাধীন জাতি ছিলাম তখন আমাদের উপর আঘাত এনেছে, কিন্তু আমাদের দমিয়ে রাখতে পারেনি। সেই এখানে একটি জিনিস বলে রাখি, এই বর্ষবরণ বা এই যে পহেলা বৈশাখ উদযাপন, এটি কিন্তু 100 বছরও এখনো হয়নি, কিন্তু 1000 বছর ধরেই আমরা চৈত্র সংক্রান্তি পালন করে আসি। এটাই কিন্তু বাঙালির মূল খ্রিস্টীয় সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। এবং চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে আয়োজনটি হতো, সে কোথাও কোথাও সপ্তাহব্যাপী, কোথাও মাসব্যাপী, কোথাও 3 দিন ব্যাপী এই আয়োজন ছিল। ফলে এই অনুষ্ঠানমালার মধ্যে কিন্তু পহেলা বৈশাখ থেকেই যেত। এখন যে প্রসঙ্গটি এসেছে যে কোনো কোনো মহল এই পয়লা বৈশাখকে ধর্মীয় তত্ত্ব লাগিয়ে হিন্দুয়ানি উৎসব বলে আখ্যায়িত করছে, এ নিয়ে আমাদের অবাক হবার কিছু নাই। কারণ আমাদের দেশের বাস্তবতায় এখনো একটি গোষ্ঠী রয়েছে যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিতে পারে না। বাঙালির 1000 বছরের যে ঐতিহ্য, সেটি হল অসাম্প্রদায়িক চেতনা। সেই অসাম্প্রদায়িক চেতনাকে তারা কখনোই ধারণ করতে পারে না, কারণ তারা মৌলবাদে দীক্ষিত। মৌলবাদ, জঙ্গিবাদের উত্থানের সহায়ক শক্তিগুলোই সুকৌশলে এই বাঙালির কৃষ্টি সভ্যতাকে ধ্বংস করার জন্য বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা ধরনের কুৎসা রটনা করে থাকে। আমরা এও তো দেখেছি যে গত 16 বছর যাবৎ দেশের রাষ্ট্র ক্ষমতায় আছে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের সহযোগী সংগঠন পরিচয় দানকারী আওয়ামী ওলামা লীগ, তারা প্রকাশ্যে বলেছে যে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, এদেশের কোনো বিধর্মীর লেখা গান আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে না। দ্যাট মিনস তারা রবীন্দ্র
সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটিকে বলেছেন, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হয়নি। এ ধরনের বক্তব্য আমার বিশ্বাস যদি অন্য কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এই ধরনের বক্তব্য দেওয়া হতো প্রকাশ্য রাজপথে, তাহলে তাদেরকে দেশদ্রোহিতার মামলায় বিচারের মুখোমুখি করা হতো। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে স্বাধীনতা 53 বছর পরেও আমরা মুক্তিযুদ্ধের মূল চেতনা অসাম্প্রদায়িকতাকে সর্বস্তরের মানুষের হৃদয়ে লালন করতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতার দায়ভার শুধু রাজনৈতিক অঙ্গনের নয়, আমাদের দেশের যে সাংস্কৃতিক পরিমণ্ডল সেখানেও একটি কালো মেঘের ছায়া পড়েছে। আমরা দেখেছি যে নিকট অতীতে যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু অপশক্তিকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে। সামরিক ও স্বৈর শাসক এরশাদের 9 বছর শাসনের বিরুদ্ধে কিন্তু যখন সাংস্কৃতিক কর্মীরা রাজপথে নেমে দুর্বার আন্দোলনে সামিল হলেন, তখনই কিন্তু এরশাদের পতন ত্বরান্বিত হয়েছিল। সেই সাংস্কৃতিক বিপ্লব এখন সুদূর পরাহত। এখনো এই যে মৌলবাদের উত্থান ঘটেছে, এর পেছনেও বিভিন্ন সময়ের সরকারের এক ধরনের উদাসীনতা বা কোনো সরকারের প্রচ্ছন্ন মদতও রয়েছে। কারণ আমাদের বাংলাদেশের যে সমস্ত লোকজ উৎসব, গ্রামীণ উৎসব, সংস্কৃতি কেন্দ্রিক উৎসব, যেমন জারি সারি, কবিগান, এইগুলো, যাত্রাপালা, এইগুলো কিন্তু এখন আর দেখা যায় না, বা সরকার থেকে এই ধরনের আয়োজনের জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না। এর ফলে একদিকে যুব সমাজ সাংস্কৃতিক কর্মকাণ্ড থেকে দূরে সরে যাচ্ছে, অন্যদিকে কিছু কিছু রাষ্ট্রের অবৈধ অর্থের সুবিধা নিয়ে এদেশের একটি মৌলবাদী গোষ্ঠী আমাদের সংস্কৃতির বিরুদ্ধে নানা ধরনের কুৎসা রটিয়ে যুব সমাজকে, বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর শিশু কিশোরদের ধীরে ধীরে তাদের বলয়ের ভিতর নিয়ে তাদের মধ্যে এক ধরনের শিক্ষা দিচ্ছে, যে শিক্ষা হলো কুশিক্ষা, এবং এই শিক্ষা হলো বাংলাদেশের সংস্কৃতির বিরুদ্ধে শিক্ষা দেওয়া হচ্ছে, অসাম্প্রদায়িকতার বিরুদ্ধে শিক্ষা দেওয়া হচ্ছে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার ভিত রচনা করার অপচেষ্টা করা হচ্ছে, যেটা দীর্ঘদিন যাবৎ চলছে। তো আমি মনে করি যত ষড়যন্ত্র আসুক না করো, বাংলাদেশের এই সাংস্কৃতিক অগ্রযাত্রাকে কোনো অবস্থাতে রুখে দেওয়া যাবে না, এটি থাকবে। আচ্ছা দাদা, অনেক ধন্যবাদ। আমি আবারও আসবো যদি আপনার সময় থাকে। আমি জানি যে আজকে বাংলাদেশ টেলিভিশনে আপনার একটি প্রোগ্রাম রয়েছে 10টায়, আপনি একটু আগে চলে যেতে চাচ্ছেন, তো যদি সময় থাকে তাহলে আবারও আপনার কাছে আমরা আসবো। আমি একটু আলী আশরাফ আখুন্দ আপনার কাছে আসতে চাই। আপনি যেহেতু সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির, আপনি সাধারণ সম্পাদক, অনেক বড় পোস্ট, এছাড়াও আপনি বিশিষ্ট সাংবাদিক। তো আমার কথা হলো, আপনার একটি চ্যানেল রয়েছে এবং আপনি একটি সাংস্কৃতিক পরিবারের লোক। আমরা জানি যে আলী আখন্দ যিনি, উনি আপনার বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় সুরকার গায়ক আলী আখন্দ। তো এখন ব্যাপারটা হলো যে আপনার কাছে প্রশ্নটি হলো যে, যেমনটি আমাদের আশিস কুমার দে বলছিলেন যে সরকার এই বিষয়গুলো নিয়ে আসলে কর্ণপাত করছেন না অথবা যথাযথ ব্যবস্থা নিচ্ছেন না। তো আমাদের খুব দুঃখজনকভাবে এই কথা বলতে হচ্ছে দাদা, কিছু মনে করবেন না, এবং যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে, যে আমাদের দেশে কিছুদিন আগে এই ধর্ম যার উৎসব সবার এরকম নিয়ে একজন ব্যারিস্টার বলেছেন যে বঙ্গ সেকুলারদের গরু মাংস খাওয়ার দাওয়াত থাকলো, তারা গরু মাংস খেয়ে প্রমাণ করবেন যে তারা আসলে উৎসব সবার, ধর্ম যার উৎসব সবার। তো এই ধরনের কথা যারা বলছেন, ওনার বিরুদ্ধে কেস করা উচিত, ওনাকে ধর্ম অবমাননার জন্য কেস করা যেতে পারে, ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু এমনটি হয়নি, এবং এখানে সরকারের যে কোনো একটি ব্যবস্থা, এটা কিন্তু হয়নি। এই কথাগুলো যদি উল্টাভাবে অন্য কেউ বলতো, তাহলে কিন্তু তার বিরুদ্ধে আজকে বোধহয় ব্যবস্থা নেওয়া হতো। তা আমার প্রশ্নটি হলো যে, আমরা বারবার এই কথাগুলো যখন শুনি বা দেখি, তখন আমরা কষ্ট পাই। আমরা সারা বাংলাদেশের প্রতিবাদ জানাচ্ছি এবং গ্রিন বাংলা চ্যানেলের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। তো এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন, যে সরকার ব্যবস্থা নিচ্ছেন না, নিলে হয়তো এটা কমে যেত, কিন্তু সেটি হচ্ছে না, আপনি কি মনে করেন? দাদা একটু আনমিউট করে নিতে হবে। বিষয়টা আরো একটু বিশদভাবে যদি বলি, আমাদের সংস্কৃতিকে লালন পালন করার জন্য, প্রচার প্রসারের জন্য বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আছে। সেই মন্ত্রণালয়ের আন্ডারে কিন্তু বাংলা একাডেমি আছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি আছে, জাদুঘর আছে, এবং এরকম 19টি প্রতিষ্ঠান আছে যারা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে।
এই যে যেটা দাদা বলছিল এতক্ষণ, যে আমাদের দেশে এই পূজা পার্বণের মতো এই পয়লা বৈশাখ বা নববর্ষ উদযাপিত হয়। তো এই নববর্ষের সময় কি হতো, এক সময় কবি গান হতো, বিচার গান হতো, যাত্রাপালা হতো, হ্যাঁ, তারপরে আপনার ঘোড়ার দৌড় হতো, গরুর দৌড় হতো, মহিষের দৌড় হতো। আপনি দেখে থাকবেন যে গ্রাম অঞ্চলে এটা কিন্তু একটা ঐতিহ্য ছিল, যে মহিষ দিয়ে তারা একটা দৌড় প্রতিযোগিতা করছে, সেখানেও একটা খেলাধুলার আয়োজন ছিল, সেখানে আপনার নাচ গানের ব্যবস্থা ছিল, এবং সেই রাত্রে ওখানে যাত্রাপালা হতো বিশাল এলাকা নিয়ে। এই যে বিষয়টা ছিল, আপনার এখন বিচার গানও নাই, কবি গানও নাই, বাউল গানও নাই। কেন নাই? এই বৈশাখী মানে হচ্ছে বাউল গানের একটা বিশাল সমারোহ থাকবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যদি পিঠা উৎসব করতে পারে, মিষ্টি উৎসব করতে পারে, আর মিষ্টি তো এটা বিক্রেতার উৎসব, এটা তো যারা উদ্যোক্তা তাদের, কিন্তু সেই মিষ্টি নিয়ে শিল্পকলা একাডেমি মিষ্টি উৎসব করেছে। আমরা কেন দেখি না যে শিল্পকলার মাঠে 7 দিন ব্যাপী যাত্রা হচ্ছে, 10 দিন ব্যাপী বাউল গান হচ্ছে? আমরা কেন দেখতে পাই না? শিল্পকলাকে যদি এই দায়িত্ব দেওয়া হয় যে সারা দেশে পয়লা বৈশাখ থেকে শুরু করে 15 বৈশাখ 15 দিন ব্যাপী সারা দেশে সকল জেলায় সকল থানাতে এই সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান হবে, নাচ হবে, গান হবে, আবৃত্তি হবে, কবি গান হবে, আপনার বিচার গান হবে, বাউল গান হবে, লাঠি খেলা হবে, তাহলে আমাদের সংস্কৃতির থেকে কিন্তু এই জিনিসগুলো হারায় যায় না। তাহলে সরকারের উদাসীনতা অথবা শিল্পকলা একাডেমির মানে এই বিষয়টা হয়তো তারা মনে নেয় না বা খেয়াল নেই, অথবা অর্থনৈতিক কোনো প্রাপ্তির বিষয় এখানে আছে, ওইখান থেকে হয়তো অর্থনৈতিক প্রাপ্তি আছে, এখানে হয়তো নাই। সে কারণে যেখানে ব্যয়ের ব্যাপার আছে, শিল্পীকে পেমেন্ট করতে হবে, আর মিষ্টিওয়ালারা তো টাকা দেওয়া যাবে মিষ্টি বিক্রি করার জন্য, এখানে সে তারা মানে ভাড়া দিবে স্টলে, কিন্তু এখানে কবি গান বাউল গান করতে হলে শিল্পী থেকে টাকা দিতে হবে, তো টাকাটা তো সরকার দেবে। তো শিল্পকলা একাডেমি কেন এই দায়িত্বটা নিচ্ছে না? আমি মনে করি সরকার ইচ্ছে করলে সবকিছুই করতে পারে। ওই যে ভাই বলল যে, একজন বলেছেন যে উৎসব যার যার, উৎসব সবার, আর ধর্ম যার যার। হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, ঠিক আছে, কিন্তু আমি একজন মুসলমান হিসেবে আমার গায়ে তো আপনার ওই যে রং মেখে দিতে পারে না, এটাও যেমন সম্ভব না, আবার হিন্দুদেরকে ধরে আমি গরুর মাংস খাওয়াই দিতে পারি না। এটা প্রত্যেকেরই বিবেক বুদ্ধি এবং শালীনতার বিষয় আছে। আমরা কি এটাকে নিয়ে বড় কিছু না করে আমরা যদি মনে করি যে হ্যাঁ এটা আমার কৃষ্টি সভ্যতা এবং আমার এই অত্র অঞ্চলের একটা সংস্কৃতি, তাহলে এটা কিন্তু চুকে যায়। আর সবচেয়ে বেশি যেহেতু শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি বা জাদুঘরের মতো বিশেষ কতগুলা বিষয় নিয়ে 19টা বা 17টা প্রতিষ্ঠান বোধ সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে আছে, তাদেরকে দায়িত্ব দিয়ে কিন্তু দেশব্যাপী একটা সুন্দর উৎসব করা যায়। দেখেন, আপনি স্কুলে যে দেখেন, সেখানে আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম আমাদেরকে জাতীয় সঙ্গীত শেখানো হতো, প্যারেড পিটি ছিল ক্লাসে ঢুকার আগে, আমরা আধা ঘন্টা পিটি করে তারপর ক্লাসে ঢুকতাম। এখন একটা স্কুল 4টা রুমের মধ্যে হয়ে যায়, সে পিটি বলতে কিছু জানে না। আমাদের খেলার জন্য বন্ধু বান্ধব ছিল, মাঠ ছিল, আমরা খেলাধুলা করতাম, বিভিন্ন রকম খেলা করতাম, স্কুলে একটা মাঠ থাকতো। এখন স্কুল ছাদের উপরে হয়, ওরা খেলাও জানে, ওরা মোবাইলে গেম খেলে। তো ফলে এগুলা সব মানে গৃহপালিত জন্তুর মতো আমাদের সন্তানগুলা বেড়ে উঠছে। কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, ওই ইংলিশ মিডিয়াম স্কুলটা ওই 6 রুমের একটা স্কুল। ফলে এই যে আমাদের ছেলেমেয়েরা শারীরিক কষ্ট থেকে বঞ্চিত হচ্ছে, তারা যে প্যারেড পিটি করছে না, তারা খেলাধুলা করছে না, এই জন্য কিন্তু তারাও রোগাক্রান্ত হচ্ছে। আজকে খেলাধুলার চেয়ে বড় ব্যায়াম তো পৃথিবীতে কিছু নাই। খেলাধুলা করলে ক্রিকেট খেলুক আর ফুটবল খেলুক, তার শারীরিক কষ্ট হতো, সে কিন্তু সুস্থ থাকতো, তার ফ্যামিলি সুস্থ থাকতো। এখন এই বাচ্চাগুলা মানে আপনার ফ্রোজেন মুরগির মতো ঘরের মধ্যে থাকে, এবং তারা এই রুম থেকে ওই রুমে আর ওই মোবাইলে টিপে। ফলে আমাদেরকেও কিন্তু দৃষ্টি দিতে হবে আমার কৃষ্টি সভ্যতাকে বাঁচিয়ে রাখার জন্য। যেমন আপনি ধরেন, আপনার বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে দিলেন, 5 জন টিচার তার উপরে চাপিয়ে দিলে, সকাল থেকে সন্ধ্যা রাত 10টা পর্যন্ত টিচাররা তাকে পড়াচ্ছে, সেই ছেলেটা খেলবে কখন? খেলার জন্য তাকে কোনো ব্যবস্থা করেন না। অথবা আমি আমার সন্তানকে স্কুলে কলেজে পাঠাচ্ছি, কিন্তু তাকে আমি একটু নাচের দিকে উৎসাহিত করছি না, গানের দিকে উৎসাহিত করছি না, আবৃত্তি করাচ্ছি না, অভিনয় শেখাচ্ছি না। ওইটা করে কি হবে? কত টাকা পাবে? আর কত টাকাটা
একটা মানসিক যে প্রশান্তি, একটা শক্তি, এটাও কিন্তু আমাদের সমাজের একটা বিশাল বিষয়। এই ছেলেটি এই দেশের একজন বড় কবি হতে পারে, এই ছেলেটি একজন বড় সাংবাদিক হতে পারে, এই সন্তানটি একজন বড় অভিনেতা হতে পারে। তার ফলে আমরা সবকিছু নগদের দিকে দৌড়াচ্ছি, যে আমার এখন এটা করলে আমার ছেলেটা বিশেষ ক্যাডার হবে, সে যে সচিব হয়ে যাবে, আমারটা বড় হবে। আরে যে ছেলেটা ওই পেছনে স্লোগান দেয়, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, থার্ড বেঞ্চে বসে, 7 নাম্বার বেঞ্চে বসে, সে কিন্তু উপজেলা চেয়ারম্যান হয়। সেই ছেলেটা কিন্তু একসময় যে আপনার এমপি হয়, মন্ত্রী হয়। সুতরাং আমি শুধু আমার ভালো ছেলে, ভালো মেধার পেছনে দৌড়াবো, আমরা আমাদের সংস্কৃতিকে ভুলে যাব, কৃষ্টি সভ্যতার জন্য কিছু করব না, এটা তো হয় না। আমার কথা হচ্ছে আমাদের অভিভাবকদেরকে সবাইকে নজর রাখতে হবে তার সন্তানদের জন্য, যে হ্যাঁ, অন্তত পড়াশোনার পাশাপাশি যাতে তারা একটা কালচার লাইনের সাথে জড়িত থাকে, তাহলে তার মন ভালো থাকবে এবং শরীর ভালো থাকবে। তা নাহলে সারাক্ষণই ডুবে থাকবে কম্পিউটারের মধ্যে, মোবাইলের মধ্যে। আচ্ছা সুতরাং দাদা, অনেক আমাদের ধন্যবাদ। সংস্কৃতি ধ্বংস দাদা হবে ধন্যবাদ। অনিবার্য। দাদা ধন্যবাদ। আমরা আসবো আবার, যদি সময় পাই আবার আসবো। সুমন সর্দার দাদা, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাইবো, তার আগে কিছু বিষয় আপনাকে একটু আমি একটু বলে নিচ্ছি, আপনি শোনার পরে প্রশ্নটি উত্তর দেবেন। আমরা দেখেছি যে যেমনটি বলছিলেন আলী আশা পাখন, যে আসলে শিল্প সংস্কৃতির আয়োজনটা কিন্তু শিল্পকলা করতে পারে, কি জন্য যেন করে না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে সেখানে গান বাজনার অনুষ্ঠান হয়ে থাকে। তো আরেকটি কথা আমি বলে রাখি, যে নাচের কথা বললেন, যে বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে নৃত্যাঞ্চল নাম করে একটি নৃত্য মানে নাচের স্কুল আছে, সংগঠন। সেটা পরিচালনা করা হচ্ছে শিবলি এবং নিপা। তো এখানে এটা নিয়েও কিন্তু সমস্যা আছে। সমস্যাটি এরকম যে আমি সেখানে গিয়েছি কয়েকবার, রাজধানী স্কুলে, এবং মোজাম্মেল স্যার, রাজধানী যিনি স্কুলে। রাজধানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোজাম্মেল স্যারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। তো আমি সেখানে গিয়েছি এবং কথা হয়েছে। তা সেখানে এরকম যে একটা সময় পরে ইসলাম ধর্মের যারা, মুসলমান যারা এই স্টুডেন্টগুলো থাকে না, তারা বলে যে না, নাচ গান তো ইসলামে হারাম, এটা তো করা যাবে না। তো একটা সময় পরে তারা কিন্তু আর শেখে না। এবং শিবলি সম্পর্কে অনেকের বিরূপ মন্তব্য আছে। আপনারা জানেন যে ওনার বড় ভাই কয়েকদিন আগে মারা গেছে। দুঃখজনকভাবে মারা গেছেন। আমরা আসলে এখান থেকে শোক প্রকাশ করেছি গিনমারা চ্যানেলের পক্ষ থেকে। তো যাক, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের যেটা বলার আমার উদ্দেশ্য, যে এই যে সব জায়গাতেই আমরা দেখছি যে একটি সাম্প্রদায়িক ছাপ মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই বিষয়গুলো কিন্তু হলে সংস্কৃতি তো সামনে আগাবে না। তো সুমন সর্দার দাদা, আপনার কাছে প্রশ্নটা হলো, আমরা দেখেছি যে আমার লালন আখড়াতেও কিন্তু হামলা হয়। এই ধরনের যারা গান বাজনা করেন, বাউল, তাদের উপরে কিন্তু হামলা হয়েছে। আপনারা জানেন যে বাউল সঙ্গীতের কথা বললেন, যে বাউলরা যেখানে সমাবেশ করে সেখানে হামলা হয়েছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে আমাদের যে বাঙালি সংস্কৃতি যেটা, এইটার উপর বারবার আঘাত হচ্ছে, কিন্তু সরকার নির্বিকার, সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরও পরবর্তীতে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে আসলে ভবিষ্যৎটা কি, সুমন সর্দার দাদা? ধন্যবাদ আপনাকে। তো আপনি যে বিষয়গুলোর অবতারণা করলেন, সেগুলো আসলে আমি কিছু কিছু বিষয়ে আমি মন্তব্য করব না। বিশেষ করে ওই সাদি মোহাম্মদ ভাইয়ের যে কথা বললেন, শিবলি ভাইয়ের কথা যেগুলো বললেন, এগুলো আমি মন্তব্য করব না। তবে তাদের যে সংগঠনের প্রক্রিয়াটা যেখানে হচ্ছিল, এটাকে বাধা প্রদান করা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সারা দেশব্যাপী এটা একটা হয়ে আসছে। যেমন ধরুন, এই যে আরে আশরাফ ভাই যে কথাগুলি বললেন, কলা একাডেমি কি এগুলো করতে পারে না? সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে তারা বিটিভিতে এক সময় প্রতি সপ্তাহে একটি যাত্রা পালা হতো, বিটিভি আসলে আদলে হতো, কিন্তু সেটা বিটিভি এখন কেন করে না? শিল্পকলা একাডেমি যেগুলো করা উচিত, সেখানে তো একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বসে আছেন শিল্পকলা একাডেমিতে, তিনি তো বাজেট দিয়ে, তিনি তো সেগুলো মন্ত্রণালয়ের প্রস্তাবনা দিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু এগুলো কেন হচ্ছে না? এরকম আরো বহু প্রতিষ্ঠান আছে, 19টা না কয়টা প্রতিষ্ঠানের কথা বললেন। এই প্রতিষ্ঠানগুলোর কি কাজ? কাজ তো এগুলো বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটানো,
বাঙালি সংস্কৃতি বিভিন্ন পর্যায়ে এই যে আমাদের যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোকে ধরে রাখা, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের সংস্কৃতিকে আরো সামনের দিকে নিয়ে যাবে। আমরা পশ্চাৎপদ হয়ে যাবো এগুলো বন্ধ হয়ে গেলে। কিন্তু কেন করছে না? আমার কাছে কোথায় যেন মনে হয় সরকারের কোথাও না কোথাও কিছুটা হলেও একটু আপোষকামিতার ব্যাপার আছে। তা নাহলে কেন এগুলো হবে না? যে একটু মানে উভয় কুল রক্ষা করার একটা প্রবণতা, এটা ভালো কথা নয়, এটা আমি মনে করি ভালো কথা নয়। তারপর দেখুন যে বিভিন্ন এই যে যে কথাগুলো বাউলের একটা আক্রমণ করা, কোনো একটা বাউলের চুল কেটে দেওয়া, এগুলো তো হর হামেশা হচ্ছে। আমি আবারও বলবো যেগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, যারা করছে তারা একই, এরা এই ধরনের প্রেতাত্মা সকল জেলাতে জেলাতে এলাকাতে এলাকাতে আছে, এরা সংখ্যায় কম। কিন্তু যারা বাউল গান পছন্দ করে, যারা যাত্রা গান পছন্দ করে, যারা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে চায়, তাদের সংখ্যা কিন্তু বাংলাদেশে বেশি, কিন্তু তারা উগ্র নয়। যারা বাধা দিচ্ছে তারা উগ্র প্রকৃতির, এবং এই উগ্রতাটা, তারাও বাংলাদেশের নাগরিক, তারাও বাংলাদেশের ভোটার, আমরাও বাংলাদেশের ভোটার। আমি মনে করি সরকার এইখানে উভয়কুল রক্ষার জন্য একটা আপোষকামিতা ব্যাপার আছে, আমি মনে করি এটা থাকা উচিত নয়। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য সরকারের এই বিষয়গুলো থাকা উচিত নয়। এবং আমি আরেকটা বলি, খুব দুঃখের সঙ্গে বলতে হয়, সরকার মানে কি প্রধানমন্ত্রী একা? প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব আছে, তার অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানের মহাপরিচালক আছে, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা আছে। তারা কারা? তারা কারা ঘাপটি মেরে আছে? এটাও অনেক কিছু দেখবার বিষয়। সরকার যদি কোনো দিন বদল হয় তাহলে তাদের আসল রূপ দেখা যাবে, এটা আমি সব সময় বলি এবং নির্দ্বিধায় বলি। আর দাদা এর অনেক চেয়ে বেশি বলাটা আমার মনে হয় আর সমীচীন হবে না, কারণ আচ্ছা একটা লাইভে এত এর চেয়ে বেশি বলা কি বলবো বলেন? এটা আচ্ছা দাদা বড়ই অনেক দুঃখ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, সাথে থাকুন। আমাদের সময় একেবারেই কমের দিকে, মানে খুব বেশি সময় নেই। তারপর আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, প্রচুর দর্শক শ্রোতা কিন্তু অনুষ্ঠান দেখছেন, তো অনেকে কমেন্ট করছেন না। আমাদের মেইলের মাধ্যমে ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখছি ভালো হচ্ছে, এরকম কমেন্ট করছেন। কিন্তু যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমার মনে হয় যে ভালো হয়। আমাদের সাথে মেইলে যুক্ত রয়েছেন অনেকেই, আমি কয়েকটি কমেন্টস আপনাদের শোনাই। রাজশাহী থেকে রাজশাহী থেকে আবুল এবং ইসাক রয়েছেন আমাদের সাথে, লিখেছেন যে আমরা রাজশাহী থেকে অনুষ্ঠান দেখছি। আজকের আলোচনা খুবই সমৃদ্ধ। আমরা বাঙালি সংস্কৃতিকে রক্ষা করতে চাই এবং যে কোনো মূল্যেই হোক বাঙালি সংস্কৃতি আমরা রক্ষা করব, কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমরা রাজশাহীতে মঙ্গল শোভাযাত্রা সহ বৈশাখী মেলার আয়োজন করেছি, সেখানে হাজার হাজার লোক সমবেত হয়েছে। আশা করি মৌলবাদ নিয়ে যারা কথা বলছেন তাদের পরাজয় অবশ্যম্ভাবী। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনার সাথে থাকুন। রাজশাহী থেকে রয়েছেন আমাদের সাথে, রয়েছেন অ্যাডভোকেট মহসিন এবং মিজান, ওনারা রয়েছেন মেহেরপুর চুয়াডাঙ্গা থেকে। লিখেছেন যে চুয়াডাঙ্গা থেকে অনুষ্ঠান দেখছি, আজকের আলোচনা খুবই সুন্দর। গিনবাংলা চ্যানেলকে ধন্যবাদ, সঞ্চালককে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সারা বাংলাদেশে দেখেছি যে বৈশাখী অনুষ্ঠান হচ্ছে এবং চলমান। আমরা এখানে 3 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছি। আমাদের সাথে যুবলীগ, আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের বহু নেতাকর্মীরা রয়েছেন। এখানে কোনো রকমের সমস্যার কোনো সুযোগ নেই। এবং বাংলাদেশ সরকারের প্রথম যে সরকার গঠিত হয়েছিল এই মেহেরপুরের আম্রবাগানে, সেখানে আমরা রয়েছি। অতএব অপশক্তির কাছে আমরা কখনোই মাথা নত করব না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনারা মেহেরপুর থেকে অনুষ্ঠান দেখছেন, সাথে থাকুন। আমাদের সাথে চট্টগ্রাম থেকে রয়েছেন সিদ্ধার্থ, অরূপ এবং সুমন সুমন সৌমিক। আচ্ছা, বলেছেন যে আমরা চট্টগ্রাম থেকে অনুষ্ঠান দেখছি, সাথে রয়েছে গিনবাংলা চ্যানেলের। সবাইকে আন্তরিক ধন্যবাদ, খুবই সমৃদ্ধ আলোচনা। আসলে এই আলোচনাগুলো মাঝে মাঝে করা দরকার, তাহলে আমরা সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্ম শুধু গেম খেলেই যাচ্ছে কিন্তু পুরো পড়াশুনো করে না, এই আলোচনাগুলো শুনলেও তাদের কাজে আসবে। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনারা চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন। বরিশালের বরগুনা থেকে আমাদের সাথে রয়েছেন আব্দুস সাত্তার এবং রমজান, লিখেছেন যে আমরা বরগুনা থেকে রয়েছি, সাথে অনুষ্ঠান দেখছি, চমৎকার আলোচনা। আমরা একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করি, আমাদের এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলমান, তারপরেও মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়, তারপরও আমরা
আর ডিসি সাহেবের এবং থানা শিক্ষা অফিসারের সহযোগিতা নিয়ে আমরা সকল কার্যক্রম পরিচালনা করে থাকি। আশা করি সামনে কোনো সমস্যা হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনারা বরগুনা থেকে রয়েছেন। তো আমাদের সাথে প্রচুর দর্শক শ্রোতা রয়েছেন, আমাদের সময়ের অভাবে কিন্তু আমি আসলে সব পড়ে শোনাতে পারছি না। দুটি কমেন্ট একটু শোনাতে হবে যে আমাদের সাথে কলকাতা থেকে রয়েছেন হুমায়ুন এবং আজাদ, লিখেছেন যে আমরা কলকাতা থেকে অনুষ্ঠান দেখছি, চমৎকার আলোচনা। আসলে সংস্কৃতি তো আমাদের ধারণ করতে হবে, এটা নিয়ে বিভেদ করার কি আছে জানি না। আমাদের এই বিষয়গুলো যদি এড়িয়ে চলা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। আর বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু এই বিষয়গুলো যখন আমরা জানি এবং শুনি তখন মনে হয় যে বাংলাদেশ সত্যিকার অর্থে পিছনে পড়ে যাচ্ছে। তো শেখ হাসিনা নিশ্চয়ই এগুলো দেখবেন, সেই প্রত্যাশা করি। সবাইকে নববর্ষ শুভেচ্ছা। আচ্ছা, অনেক ধন্যবাদ, আপনারা কলকাতা থেকে রয়েছেন, সাথে থাকুন। কলকাতার দমদম থেকে আমাদের সাথে রয়েছেন ইন্দ্রাণী এবং সোনিয়া। তো লিখেছেন যে আমরা দমদম থেকে অনুষ্ঠান দেখছি, সঞ্চালক সহ আলোচনা যারা করছেন সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। চমৎকার আলোচনা, গান শোনার অপেক্ষা ছিলাম কিন্তু গান শুনতে পারলাম না। আসলে আমাদের শিল্পী অন্য একটা প্রোগ্রামে থাকায় উনি আজকে থাকতে পারেননি। তো অনেক ধন্যবাদ, আপনারা সাথে রয়েছেন, সাথে থাকবেন। তো অনেক কথা হলো, তো আমি এবার আলিয়া সাহেব এখন দাদা কি শুনতে পাচ্ছেন? আশিস দা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমি একটু। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা, আপনি কি সময় পাবেন তাহলে আমাকে একটু শোনা কথা যায়? বলবেন? হ্যাঁ শোনা জি, যায়, আমরা শোনা শুনতে যায়, পাচ্ছি। আপনার শোনা আমাকে যায়। শোনা যায়? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, হ্যাঁ, আপনাকে হ্যাঁ, শোনা যায়। আমি ভুল বলেছিলাম, ওটা 10টা। হ্যাঁ, আমি ওই 10টা না, ওটা তো 10:30টায়। আমি ভুল বলেছিলাম। আচ্ছা আমি আরো 15 মিনিট থাকতে পারবো। আচ্ছা দাদা, তো আপনাকে একটা প্রশ্ন করি আমি। সেই প্রশ্নটি হলো যে আমরা দুটি জিনিস খুব লক্ষ্য করেছি আজকে, যে আমরা দেখেছি যে পয়লা বৈশাখের আগের রাত্রে মানিক মেভনিতে একটি আলপনা আঁকা হয়, এখানে একজন বিশিষ্ট শিল্পীর নেতৃত্বে। তো সেখানে কিন্তু অনেক ছোট শিল্পীরাও কিন্তু অংশগ্রহণ করে, স্কুলের বাচ্চারা অংশগ্রহণ করে। এবার কিন্তু প্রথমবারের মতো গুলশান 2-তে একটা আলপনা আঁকা হয়েছে, সেখানে কিন্তু আমাদের আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এবং সেখানে ছিলেন আমাদের সিটি মেয়র ছিলেন আতিকুর রহমান। তো সেখানে কিন্তু বাচ্চারা অঙ্কন করেছেন এবং তাদের একটা কথা ছিল যে বাচ্চারা এখানে অংশগ্রহণ করবে, তারা জানবে, দেখবে এবং শিখবে এবং বাঙালি সংস্কৃতিকে লালন করবে। আরেকটি আশার বাণী হচ্ছে, আপনারা জানেন যে কিশোরগঞ্জে 14 মাইল দীর্ঘ একটি আলপনা আঁকা হয়েছে, 600 শিল্পী সেখানে অঙ্কন করেছেন আলপনাটি প্রায় 1 সপ্তাহ ধরে, এবং এটা গিনেস বুক অফ রেকর্ডে সম্ভবত নাম উঠবে। তো আমাদের এই যে কর্মকাণ্ডগুলো, এটাকে আপনি কিভাবে দেখেন? এটা তো আগামী প্রজন্ম নিশ্চয়ই এটা দেখছে এবং তারা শিখছে। আশিস দা। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। আমি আহ, আলী আশরাফ ভাই এবং সুমন সর্দার দাদার আলোচনা খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তাদের বক্তব্যের মধ্যেও আপনি যে প্রশ্নটি আমাকে করেছেন, যদি তাদের বক্তব্য আমি মানে করি, বিশ্লেষণ করি, এই সব প্রশ্নের উত্তর চলে এসেছে। তারপরেও যেহেতু প্রশ্নটির উত্তর আমাকে দিতে হবে, সেটি হলো আমি এই প্রত্যেকটা বিষয়কে অত্যন্ত ইতিবাচকভাবে দেখি। কারণ নরম কাদার উপরে যে ছাপটা পড়ে সেই ছাপটা স্থায়ী হয়। তেমনি কোমলমতি শিক্ষার্থীদের যখন এই সমস্ত কাজে, বাঙালির কৃষ্টি সভ্যতা সংশ্লিষ্ট কাজে সম্পৃক্ত করা হয়, তখন তাদের মনের উপরে অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়ে। তারা অসাম্প্রদায়িক চেতনাকে লালন করতে শিখে এবং পরবর্তীতে তারা যখন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বিকশিত হবেন, এবং তারা কিন্তু তাদের এই শৈশবের কৈশোরের যে শিক্ষা, যে সাংস্কৃতিক শিক্ষা, দেশকে ভালোবাসার শিক্ষা, অসাম্প্রদায়িকতার শিক্ষা, মৌলবাদের বিরুদ্ধে ঘৃণা, এটি তাদের ব্যবহারিক জীবনে এবং সমাজ ও রাষ্ট্রীয়ভাবে তারা কাজে লাগাতে পারবেন। কারণ এই শিশুদের মধ্য থেকেই তো আমাদের আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠবে। সেটি রাজনৈতিক নেতৃত্ব বলি, সেটি অন্যান্য নেতৃত্বের কথাই বলি, তাদের মধ্য দিয়েই তো আস্তে আস্তে সমাজ প্রগতির পথে এগোবে। ফলে এই যে দীর্ঘ কয়েক কিলোমিটার ব্যাপী আলপনা এঁকেছেন শিল্পীরা ঢাকার বাইরে গিয়ে, সেটি যেমন অত্যন্ত ইতিবাচক, তেমনি গুলশানে আইসিটি প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মহোদয়ের উপস্থিতিতে শিশুদের অংশগ্রহণে আলপনা আঁকা হয়েছে, এটি আরো ইতিবাচক বলে আমি মনে করি। আর আরেকটি দিক, এবার আলোচনা চলছিল যে যেহেতু ঈদের ঠিক 2 দিন পরেই নববর্ষ, এই নববর্ষ ঢাকাতে এবার জমজমাট হবে না। কিন্তু আমি যেটা
আগেও বলেছিলাম, এখনো বলছি, এবং যেটা দেখলাম, না, ঈদ যেমন আমাদের একটি সার্বজনীন উৎসবে পরিণত হয়ে গেছে, মুসলমানদের কাছে ধর্মীয় উৎসব এবং আমাদের সকলের কাছে একটি সার্বজনীন উৎসব। ঈদে মানুষ যেমন ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছেন, আবার কিন্তু দ্রুত সময়ের মধ্যে ঢাকাতে চলে এসেছেন। আজকে যারা দিনভর টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন তারা দেখেছেন, বা যারা রাজপথে ছিলেন বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করে তারা দেখেছেন, লোকের কিন্তু কমতি ছিল না। আমি মনে করি ঈদে বাড়ি যাওয়াতে বরঞ্চ দেশের সর্বত্রই প্রত্যন্ত অঞ্চলেও তারা নববর্ষের চেতনা নিয়ে গেছেন, এবং দেশের বাইরে বিভিন্ন জায়গায়, মানে প্রতিটি জেলায় তো হয়েছেই, কোনো কোনো জায়গায় উপজেলা পর্যায়েও অত্যন্ত জাঁকজমকপূর্ণ ভাবে এই মঙ্গল শোভাযাত্রা হয়েছে, নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানমালা হয়েছে, যা গণমাধ্যমের খবরে দিনভর দেখা গেছে। আমি মনে করি যে যত প্রতিবন্ধকতা আসুক, আমাদের নতুন প্রজন্ম এই সমস্ত কুসংস্কার অপসংস্কৃতিকে পরাভূত করে সামনের দিকে এগিয়ে যাবে, এবং বাঙালির যে সর্ববৃহৎ উৎসব পহেলা বৈশাখ, এই পয়লা বৈশাখ আগামী দিনে আরো বর্ধিত পরিসরে বেশি লোকের অংশগ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হবে, এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে তাদের মূল চেতনার উপর ভিত্তি করে। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমাদের সময় আসলে একেবারেই শেষের দিকে। সুমন সর্দার দাদা, আজকের অনুষ্ঠান আমরা একেবারে শেষের চলে আসছি। আর আপনি যদি দুটি কথা বলতে চান, আমি কোনো প্রশ্ন করছি না, আপনার মতো করে দুটি কথা বলবেন। সুমন সর্দার। আচ্ছা, আসলে এখন শেষের দিকে এসে আলোচনাটা খুব সমৃদ্ধ হচ্ছে এবং জমে উঠছে বলে আমার মনে হয়। আপনি যে প্রশ্নের অবতারণা করলেন এবং আশিস দাও সেই বিষয়ে বললেন, 14 কিলোমিটার দীর্ঘ আলপনা মিঠামইনে কিশোরগঞ্জে, তারপরে গুলশানে মেয়র, আইসিটি প্রতিমন্ত্রী এবং সেখানকার যে এমপি, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, তারপর কিছু সাংবাদিকও আছে, দুজন সাংবাদিক আছে, তাদের নাম আমি জানি, তারা খুব ভালো সাংবাদিক, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। এবং এটাতে আমি গিনেস বুকে নাম অন্তর্ভুক্ত হওয়াটাকে আমি গুরুত্ব সহকারে দেখি না। আমি শুধু দেখি যে প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায় এইটাই তো হওয়া উচিত, যা এতদিন হয় নাই, এইটাই তো হওয়া উচিত। আমরা গুলশানের কথা শুনছি, কারণ গুলশানের ওই অভিজাত এলাকাগুলো, বিশেষ করে উত্তরা থেকে গুলশান, বনানী, এই অঞ্চলের মানুষগুলো এইদিকে আসাটা, রমনার বটমূলে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় মঙ্গল শোভাযাত্রায় আসাটা সম্ভব হয়ে ওঠে না, শিশুদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। সেই ক্ষেত্রে ওইখানে যদি আয়োজন, বিশাল একটা এলাকা, ওইখানে যদি আয়োজন করা হয় এবং শিশুরা সম্পৃক্ত থাকবে। আর আমি আরেকটা কথা বলি, যে কোনো সংস্কৃতির যে কোনো অনুষ্ঠানে, এই ধরনের অনুষ্ঠানে শিশুদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হয় এবং সব জায়গায় অন্তর্ভুক্ত থাকে। তা না হলে বংশ পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে এটাকে যাবে কি করে? আমাদের সংস্কৃতিটা এভাবেই তো যাবে। শিশুরা যুক্ত হবে, এই শিশুরা বড় হবে, তারা হাল ধরবে, আবার শিশুরা যুক্ত হবে, তারা হাল ধরবে, বড় হবে, এইভাবেই চলবে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমি আসলে মাঝখানে একটু অনেক মানে ক্ষোভ প্রকাশও করে ফেলেছি, বিশেষ করে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে ফেলেছি। সরকারেরও এটা ইচ্ছা আছে, বিশেষ করে আমি বলি যে এটা সরকারের সঙ্গে সম্পৃক্ত প্রশাসনের সকল স্তরের ব্যক্তি তাদের সংস্কৃতি মান হতে হবে, এবং তাহলেই সম্ভব আমাদের দেশের সকল ঐতিহ্য, সকল সাংস্কৃতিক ঐতিহ্য, সকল সাংস্কৃতিক অনুষ্ঠানাদি, যে প্রচারণা থেকে আরম্ভ করে লালন করা পর্যন্ত সবকিছুই সম্ভব হবে। এবং তাদেরকেও আহ্বান জানাবো, তারা যেন একটু ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে এই বিষয়গুলি খেয়াল করে যে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমাদের কি কি পদক্ষেপগুলি নেওয়া দরকার।
এই বলেই আমি আচ্ছা, শেষ অনেক করছি। অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। আমি আলী আশরাফ আকন্দ আপনার কাছে আসতে চাইবো। আপনি কিন্তু একটি বড় দায়িত্ব নিয়ে আছেন, যেহেতু সাধারণ সম্পাদক আপনি বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের। তো আপনাকেই প্রশ্নটি বোধহয় দাদা করেছেন, আমি একটু আপনাকেই করতে চাই যে আসলে কি কি পদক্ষেপ আপনারা নেবেন, এই সাংস্কৃতিক পরিষদ থেকে আপনারা কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ কিষান দা। সেটা হচ্ছে যে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ, এটার শুধু সাংস্কৃতিক পরিষদের কর্মপরিধির বয়স কিন্তু 38 বছর। 38 বছর ধরে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল সহ, রাজধানী সহ বিভিন্ন এলাকা এবং দেশের বাইরে বেশ কয়েকটি দেশে আমাদের কিন্তু শাখা রয়েছে। আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। তা এখন আমরা যে কালচার কার্যক্রম গুলা চালায়, তার তার পাশাপাশি দেখেন আরেকটা সংগঠন আছে বাফা, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। আরেকটা আছে জাগো আর্ট সেন্টার, যেটা আমাদের রোশন জমির আপার ছিল। তো এরাও কিন্তু কাজ করে, কিন্তু আহ এটা একটা পর্যায়ে যে সে বড় অবস্থাটা থাকে না কেন, ওই যে দাদা বলেছিল যে একটা পর্যায়ে অনেকেই গান করতে চায় না, নাচ করতে চায় না, অভিনয় করতে চায় না, ওই ছেলেরা বড় হয়ে গেলে, মেয়েরা বড় হয়ে গেলে আর এগুলা থাকে না। কিন্তু আমার কথা হলো যে থাকুক না থাকুক, কিন্তু তার মগজে, তার মননে যদি আমরা সাংস্কৃতিক কর্মকাণ্ডটা, সংস্কৃতিটা ঢুকিয়ে দিতে পারি, সে কিন্তু মনে করবে যে এটা আমার সংস্কৃতি। তা না হলে সে কিন্তু এইটা সম্পর্কে আর তার কোনো ধারণা থাকে না। এবং একইভাবে আমার এলাকা বা আপনার এলাকায় ও অন্যান্য এলাকায় যখন আমরা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো করি, সেখানে আপামর জনতা কিন্তু সেই জিনিসটার সাথে সংশ্লিষ্ট হয় এবং তারা সেটা মননে নিয়ে যায়। আমার বোদ্ধার কথা হচ্ছে যে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা পর্যায়ে উপজেলা প্রশাসনের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানগুলো হওয়া উচিত, এবং সেখানে বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে তারা সংশ্লিষ্ট করতে পারে। ওই এলাকার কালচারাল ব্যক্তিত্ব যারা আছে, যারা বিশেষ ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, তাদেরকে নিয়ে যদি তারা কমিটি করে এই অনুষ্ঠানগুলো করে, 16 ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, তারপরে এই যে পয়লা বৈশাখ, ফলে হয় কি প্রত্যেকের জায়গা থেকে সরে আসবে এবং একটা ভালো কিছু আমরা আশা করতে পারবো। তবে আমি বলি যে সংস্কৃতি মন্ত্রণালয় আরেকটু যদি দৃষ্টি দেয়, আরো ভালো হবে। হ্যাঁ, কারণ তারা ইচ্ছা করলে অনেক কিছু পারে, সরকার পারে। সুতরাং এটা সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব, এবং আমি মনে করি তারা এগিয়ে যেতে পারে আমাদের দেশ আরো অনেক দূরে। যেহেতু ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হচ্ছি, এটা স্মার্ট বাংলাদেশের একটা কাজ হিসাবে যদি, একটা প্রজেক্ট হিসাবে ধরে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য, তাহলে অবশ্যই আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবে সারা পৃথিবীতে আমাদের সংস্কৃতি। অনেক ধন্যবাদ দাদা। আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে শেষ করতে হচ্ছে। জানিয়ে রাখি দর্শক শ্রোতা আপনাদেরকে যে আজকে গ্রিন বাংলা চ্যানেলের বিশেষ আয়োজন ছিল পয়লা বৈশাখ উপলক্ষে মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা। এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত ছিলেন আলী আশরাফ আকন্দ, সাধারণ সম্পাদক বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ। আমাদের সাথে যুক্ত ছিলেন সুমন সর্দার, বিশিষ্ট কবি, নাট্যকার ও গীতিকবি বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত ছিলেন আশিস কুমার দে, সিনিয়র সাংবাদিক, গ্রন্থ লেখক এবং নদ নদী ও পরিবহন বিষয়ক গবেষক, ঢাকা বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল সাইফ ফাতেউর রহমান, বিশিষ্ট কবি, কলামিস্ট, গবেষক ও মানবতাবাদী। উনি ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হওয়ার কথা, কিন্তু যুক্ত হতে পারেননি। আর একটি প্রোগ্রামে থাকার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারেননি সুখদেব সানা, সঙ্গীত শিল্পী, ঢাকা বাংলাদেশ। তো আমাদের এই অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রিয়াজুল হাসান। তো আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি গ্রিন বাংলা চ্যানেলের পক্ষ থেকে, যে আপনারা সময় দিয়েছেন, আমাদের এখানে আলোচনা করেছেন এবং আমাদের সবাইকে ঋদ্ধ করেছেন, এবং চমৎকার আলোচনা হয়েছে আজকে। এবং দর্শক শ্রোতা প্রচুর আজকে যুক্ত ছিলেন দেশ এবং দেশের বাইরে থেকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের আবারও আমরা বৈশাখী শুভেচ্ছা অর্থাৎ শুভ নববর্ষ জানাচ্ছি। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক এই প্রত্যাশা রইল। আর দর্শক শ্রোতা আপনারা সবসময় আমাদের সাথে থাকেন, এবারও ছিলেন। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনগুলো আপনাদেরও ভালো কাটুক, মঙ্গল হোক। আর আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।